পাহাড় ধসের মৃতের সংখ্যা বেড়ে 142, এখনো নিখোঁজ অনেকে। দুর্গত মানুষকে পুনর্বাসনের আশ্বাস সরকারের, ত্রাণ বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা বললেন ত্রাণমন্ত্রী। সম্ভাবনা সত্ত্বেও গতি নেই খুলনায় বেসরকারি বিনিয়োগে, পরিকল্পিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। শুনছেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। থামছে না মৃত্যুর মিছিল। এ নিয়ে রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়িতে পাহাড় ধসে মারা গেছে 142 জন। সড়কের ওপর ধস নামায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটি ও বান্দরবান। এছাড়া রাঙামাটি সদর সহ বিভিন্ন এলাকায় নেই বিদ্যুৎ, আছে বিশুদ্ধ খাবার পানির সংকট। নয়নবুরা জয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় পাহাড় যতটা সুন্দর ছিল, এখন ততটাই পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। মৃত্যুর মিছিলে আরও কত নিথর দেহ যোগ হতে পারে তা এখনও নিশ্চিত নয়, তাই চলছে উদ্ধার অভিযান। অনেক কষ্ট করে আমরা মাটি কেটে, ফায়ার সার্ভিস নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই, শুধু একটা কোদাল দিয়ে ঘুরে ঘুরে আমরা আমার পরিবারের সদস্যদেরকে আমরা বের করেছি। আমার বাইকে প্রথম আমার ভাতিজাকে পেয়ে, তারপরে আমার বড় ভাই, আমার ভাবিকে এবং আমার ভাতিজিকে পেয়ে আমরা তাদেরকে উদ্ধার করে নৌকা নিয়ে অনেক কষ্ট করে চলে আসছি। নিজের ভাই, ভাবি আর স্বজনদের মৃত্যুর খবর এভাবেই বর্ণনা করছিলেন রাঙামাটির রানীনগরের এই যুবক। দুদিন আগেও যেখানে ছিল ঘরবাড়ি, সেখানে এখন ধসে পড়া মাটির স্তূপ। মানুষের হাসি খুশি মুখ নেই, সেই জায়গা দখল করে নিয়েছে লাশের মিছিল। মা বাপ ভাই বোন 4 জন ছিল, এখন একজনও কেউ নেই। আমি এখন একা। একদম সকালে ভোরের মধ্যে একজন আমাদেরকে খবর বলছে, আমরা সবাই চলে গেছি এখানে, বুঝছেন। আমরা এর থেকে আর কিছু বলতে পারবো না। অনেক কষ্ট করে ওদেরকে উদ্ধার করছি। আর একটা মেয়ে, আমার চাচা শাশুড় আর একটা মেয়ে আছে, এটা আর কেউ নেই আমাদের। এই এলাকায় এখনো খোঁজ মিলছে না অনেকের। নিখোঁজদের ছবি নিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এখানকার বাতাস। আর গুমন মাঝে ববুয়া বিয়াকুন গুমন মাঝে আর শহীদ হয়ে গই। এরই মধ্যে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে দুর্গম পাহাড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো নিয়েও আছে সংশয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাঙামাটির ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন করা হবে বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে রাঙামাটিতে দুর্গত এলাকা পরিদর্শনে যান তিনি। সেখানে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও জানান, হতাহতদের সবাইকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তার ব্যাপারেও আশ্বাস দেন মন্ত্রী। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী তিনি একটা কথা পরিষ্কার বলে দিয়েছেন, যারা স্বজন হারিয়েছে, যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত, যারা ঘরবাড়ি হারা, তাদেরকে সব ধরনের সাহায্য, সহযোগিতা, সমর্থনে সরকারের, শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে প্রসারিত করতে হবে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বুধবার সকালে ঢাকা থেকে রাঙ্গুনিয়ায় যান মন্ত্রী। এ সময় ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি দুর্গত এলাকার জন্য ত্রাণ পৌঁছানোর ব্যাপারেও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।
এছাড়া ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন ত্রাণমন্ত্রী। দুর্গত এলাকায় কাজ করছে 483 মেডিকেল টিম। আহতদের সুচিকিৎসার ব্যবস্থাও করছে সরকার। দুস্থ মানুষের পাশে দাঁড়াবার আমাদের পবিত্র দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পালন করে যাব। এতে কোনো ঘাটতি নাই, কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে যদি 15 ঘন্টা আলবানা হয়, দুর্নীতি হয়, কোনো রকম অভিযোগ আসে, তার জিরো টলারেন্স, তাকে ছাড় দেওয়া হবে না, এই কথা নিশ্চিত করতে পারি। সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতায় গতি পাচ্ছে না খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেসরকারি বিনিয়োগ ও শিল্পায়ন। এতে অর্থনীতিতে পিছিয়ে পড়ছে শিল্পায়নের অন্যতম এই অঞ্চল। সংকট নিরসনে পরিকল্পিতভাবে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা অঞ্চলে লবণ শিল্পের উন্নয়ন, বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল, নিউজ প্রিন্ট, হার্ডবোর্ড, টেক্সটাইল মিল চালু ও আধুনিকায়নে 2 দশক থেকে নেই কোনো সুস্পষ্ট নির্দেশনা। মুখ থুবড়ে পড়ে রয়েছে ঈশ্বরদী ভেড়ামারা গ্যাস সঞ্চালন প্রকল্পটিও। উদ্যোক্তাদের দাবি, শিল্পায়ন ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যুৎ গ্যাসের অভাব, বিপণনে জটিলতা, কাঁচামালের উচ্চ মূল্য, অসম প্রতিযোগিতা, দুর্বল আইনি কাঠামো সহ 9 ধরনের প্রতিবন্ধকতার কারণে বেসরকারি বিনিয়োগ ও শিল্পায়নে দিন দিন পিছিয়ে পড়ছে খুলনা অঞ্চল। শিল্প ক্ষেত্রে আমরা সবসময়ের জন্যই একটা প্রোডাক্টের কস্টিং প্রোডাক্ট বিশেষ করে গুরুত্ব বেশি দেব। ইনফ্রাস্ট্রাকচারের সুযোগ সুবিধা তো সরকার করতেছে, কিন্তু আসলে উদ্যোক্তাদের উদ্যোক্তা হিসাবে তৈরি করার জন্য তাদের স্কিল ডেভেলপ দরকার। তবে জ্বালানি শক্তির অভাবকে শিল্পায়নের প্রধান প্রতিবন্ধকতা বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। 1 নম্বর প্রতিবন্ধকতা হলো জ্বালানি ও শক্তি সম্পদের অভাব। শিল্পায়নের জন্য একটা এখন বাংলাদেশ সরকার যেভাবে অগ্রসর হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল জোন, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, তারপর স্পেশাল ইকোনমিক জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন, এইভাবে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠা দরকার। নানা সমস্যা থাকলেও খুলনাকে বিনিয়োগের অপার সম্ভাবনাময় অঞ্চল হিসেবে এখনও দাবি করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বেনাপোল বন্দর এবং পায়রা বন্দর থেকে যে পোর্টগুলি ডেভেলপ করবে এবং আপনার যে শিল্প করিডোরের কথা আমরা চিন্তা করছি, যখন এটা ডেভেলপ করবে তাহলে এই অঞ্চলটাই হবে সবচেয়ে লুক্রেটিভ একটি অঞ্চল। বাংলাদেশের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে এইখানে ব্যবসা করা উইল বি লট ইজিয়ার। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হিসেবে গেল 8 বছরে খুলনা ও বাগেরহাটে নিবন্ধিত শিল্পের বিনিয়োগ প্রায় 3000 কোটি টাকা হলেও এই সময়ে নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুরে বিনিয়োগ প্রায় শূন্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড় ধসে চট্টগ্রামেও ব্যাপক প্রাণহানি ঘটেছে। এর মধ্যে রাঙ্গুনিয়ায় 21 জন এবং চন্দনাইশে 6 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে রাঙ্গুনিয়ায় আছেন সহকর্মী রামিম হাসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রামিম, রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে যেখানে হতাহতের ঘটনা ঘটেছে, আপনি তো এখন সেখানে আছেন, তো সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? পরিস্থিতি আসলে যেমনটি জানিয়েছিলাম গত ঘন্টা এবং তার আগের ঘন্টাগুলোতে, পরিস্থিতি আসলে এখনো পর্যন্ত যেই এলাকাগুলোতে সেই ক্ষতির অর্থাৎ দুর্যোগপূর্ণ যে এলাকাগুলো, সেগুলো এখনো পুরোপুরিভাবে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি, এখনো পর্যন্ত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গুনিয়ার কাউখালী এলাকায়, এবং কাউখালী এলাকার যেই রাঙামাটির সঙ্গে যেই সংযোগ সড়কটি অর্থাৎ যেই রাস্তাটি, সেই রাস্তাটির বিভিন্ন জায়গাতে পাহাড় ধসের কারণে এই এলাকায় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং গাড়ি চলাচল করতে পারছে না। এখানকার যারা সাধারণ মানুষ, যারা রাঙামাটি থেকে যারা এদিকের যে বিভিন্ন এলাকাগুলোতে যেতে যাচ্ছেন, তারা কিন্তু পায়ে হেঁটেই পথ পাড়ি দিচ্ছেন এবং দীর্ঘক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে তারা পায়ে হেঁটে এই পাহাড়ি রাস্তা পাড়ি দিচ্ছেন। এবং এই মুহূর্তে আসলে তেমন কিছু করারও নেই এটি ছাড়া। আমরা সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যেমনটি কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন রাস্তার যে বিভিন্ন জায়গায় যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেগুলো সরিয়ে ফেলার। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতেও এই মুহূর্তে কিন্তু সেই কার্যক্রম চলছে। কিছুক্ষণ আগে আরও কিছুটা পিছনে, প্রায় 1 কিলোমিটার পিছনেও একটি জায়গায় পাহাড় ধসের যেই ঘটনা ঘটেছিল, সেই জায়গার রাস্তা পরিষ্কারের পর তারা কিন্তু সামনের দিকে এগিয়েছেন এবং ক্রমাগত কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ রাঙামাটির দিকে এগিয়ে যাচ্ছেন। এবং রাঙামাটির ওপাশ থেকেও একইভাবে যেই এলাকাগুলো রয়েছে পাহাড় ধসের যে ঘটনার ফলে যে রাস্তার যে বিভিন্ন জায়গায় যে সীমাবদ্ধতা তৈরি হয়েছে সেগুলো দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবে কখন নাগাদ আসলে এই পুরো রাস্তাটি
চলাচলের উপযোগী হবে, অর্থাৎ যান চলাচলের উপযোগী হবে, সে বিষয়টি কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর সে কারণেই যাদের জরুরি প্রয়োজন রয়েছে তারা কিন্তু পায়ে হেঁটেই এই পথগুলো পাড়ি দিচ্ছেন এবং অনেকেই আমরা দেখতে পেয়েছি যে রাস্তায় এই দীর্ঘক্ষণ পথ পাড়ি দেওয়ার পরে অনেকেই রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়েছেন। অর্থাৎ এরকম একটি জটিল অবস্থার মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছে। অর্থাৎ রাঙামাটি যেই জেলাটি, সেই জেলাটি কিন্তু যে অন্যান্য দেশের যে অন্যান্য যেই জেলা, সেই জেলাগুলো থেকে অনেকখানি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যান্য যেই রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো আসলে মূল সড়ক না হয় সেইগুলো কিন্তু ব্যবহার করতে খুব বেশি দেখা যায় না এবং সেই সড়কগুলোর যে আসলে কি অবস্থা, যেহেতু পাহাড়ি এলাকা, সেটি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারছি না। এমনকি আমরাও রাঙামাটিতে যাওয়ার চেষ্টা করছিলাম, তো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে যে বিষয়টি জানানো হলো যে আরেকটি যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি প্রায় 5 ঘন্টার পথ ঘুরে যেতে হবে, যেখানে এই জায়গাটি থেকে রাঙামাটি শহরের দূরত্ব মাত্র 18 কিলোমিটার, অর্থাৎ খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের পথ। সেটি 5 ঘন্টা পাড়ি দেওয়ার পরে হয়তো আমরা সেখানে পৌঁছতে পারবো কি না সে বিষয়টি নিশ্চিত না হয় আমরা সেই চেষ্টার দিকে যাইনি। আমরা এখনও পর্যন্ত এই জায়গাটিতে অপেক্ষা করছি এবং যেই পথগুলো তারা চেষ্টা করছেন সারিয়ে তোলার এবং যান চলাচলের উপযোগী করার, সেই প্রচেষ্টার সাথে কিন্তু আমরা এখনও পর্যন্ত রয়েছি এবং সেগুলোই আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশ দিয়ে যে সাধারণ মানুষ, যারা এই এলাকার পাহাড়ি মানুষজন এবং পাহাড়ে বসতি স্থাপন করে যারা থাকেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কষ্ট উপেক্ষা করে তারা পায়ে হেঁটেই এই পথগুলো চলাচল করছেন। আর হতাহতের যে বিষয়টি জানতে চেয়েছেন, হতাহতের রাঙ্গুনিয়া যেই এলাকাটিতে যেই ঘটনা ঘটেছে 23 জনের মারা যাওয়ার খবর আমরা পেয়েছিলাম, সেটি কিন্তু পরবর্তীতে আর বাড়েনি, কিন্তু আমরা রাঙামাটিতে ক্রমাগত কিন্তু দেখছি যে মৃতের সংখ্যা বাড়ছে এবং সেটি আসলে শেষ পর্যন্ত কততে গিয়ে দাঁড়াবে সে বিষয়টিও বলা যাচ্ছে না, কারণ সেখানে উদ্ধার অভিযান ঠিকভাবে চালানো যাচ্ছে না এবং নানা রকম সীমাবদ্ধতা রয়েছে, যোগাযোগের জটিলতা রয়েছে, এ কারণে সেখানে উদ্ধার তৎপরতা নানাভাবে বিঘ্নিত হচ্ছে। আসলে রাঙামাটিতে গেলে সেখানকার অবস্থা হয়তো আরও ভালোভাবে দেখাতে পারবো, আমরা সেই প্রচেষ্টায় রয়েছি। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। রামিম হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রামিম হাসান। নিউজ 24 দেশ সংবাদে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। চট্টগ্রামের আগ্রাবাদে জলাবদ্ধতার জন্য অভিযুক্ত মহেশখাল বাঁধের আংশিক ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশন, ফলে কমতে শুরু করেছে ওই এলাকার পানি। মঙ্গলবার বিকেলে মহেশখালের বাঁধটি ভেঙে দেওয়া হয়। এই বাঁধ নিয়ে বরাবরই অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা, দাবি করেছিলেন এর কারণেই আগ্রাবাদ এবং হালি শহরে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে। মানুষের দাবির মুখে বাঁধ ভাঙার সিদ্ধান্ত নেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। আগ্রাবাদের মহেশখাল এলাকায় এই মুহূর্তে অবস্থান করছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। সেখানকার জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিয়েছেন তিনি আমাদের সঙ্গে। জয়, গতকাল পর্যন্ত তো আমরা দেখেছি যে জলাবদ্ধতা ছিল, তো বাঁধ ভেঙে দেওয়ার পর এখন পানি আসলে নামতে শুরু করেছে, তো এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলেছিলেন আসলে জলাবদ্ধতার কথা, কিন্তু আমরা গতকালও কিন্তু এই জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এই যে আমি যেখানে ছিলাম সেখানেও কিন্তু অনেকটা পানি ছিল। এই এলাকা নয়, শুধু কিন্তু বিভিন্ন এলাকার কথা আমরা যদি বলতে যাই, এই যে মহেশখালের বাঁধের কথা কিন্তু এখানে নগরবাসীর অনেক দিনের পুরনো একটা দাবি ছিল। মহেশখালের উপর যে বন্দর কর্তৃপক্ষ যে বাঁধ নির্মাণ করেছিল, কিন্তু এই মহেশখালে বাঁধ নির্মাণের ফলে কিন্তু চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ
হালিশহর সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের কিন্তু যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে সেই সেই দুর্ভোগের তার কথা কিন্তু আমাদেরকে গতকালও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু অনেক পানি ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গতকাল এখানে নগরবাসী তারা যারা বাসিন্দা রয়েছে তাদের দাবির প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রাম সিটি মেয়র গতকাল বিকালবেলা কিন্তু এই বাঁধটি ভেঙে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনি অবশ্যই লক্ষ্য করছেন, কিন্তু একাংশ কিন্তু এই বাঁধের একাংশ কিন্তু ভেঙে দেওয়ার পরে কিন্তু গতকাল যেভাবে পানিতে প্লাবিত ছিল এবং পানির স্রোত আমরা দেখতে পেয়েছি, সেই স্রোতটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন জায়গায় যে প্লাবিত হয়েছিল এবং হাঁটু এবং কোমর পানি ছিল সেই পানিও কিন্তু অনেকটা কমে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার বাসিন্দারা। কিন্তু আমরা কথা বলতে চাই, এখানে যারা বাসিন্দা রয়েছেন, আসলে গতকাল কিন্তু আপনারা আমাদেরকে অভিযোগ করেছিলেন, কিন্তু আমরা নিজেরাও দেখেছি, কিন্তু আপনারা কোমর এবং হাঁটু পানির কথা আমাদেরকে বলেছিলেন। আসলে এই বাঁধ ভেঙে দেওয়ার কথা আপনারা আমাদেরকে গতকাল সকালবেলা কিন্তু বলেছিলেন, কিন্তু বাঁধ ভেঙে দেওয়ার পরে এখন কীরকম সুফল আপনারা দেখতে পাচ্ছেন বলে বললেন? এখন আমরা খুব শান্তিতে আছি, খুব স্বচ্ছভাবেই আছি। মাননীয় মেয়র মহোদয়ের কাছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে বন্দর চেয়ারম্যানকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা কালকে সকালবেলা আপনি যখন আসছিলেন তখনও আমরা মাথা পর্যন্ত পানি ছিল, ঘরের ভিতরে পানি ছিল। আলহামদুলিল্লাহ এখন কোনো আমাদের এখানে কোনো পানির টানি নাই, খুব ভালো আছি ইনশাল্লাহ। জোয়ারের পানি আসছে, আবার ভাটায় চলে যাবে, আমরা খুব শান্তিতে আছি ইনশাল্লাহ। আমি আশা করি ইনশাল্লাহ মেয়র সাহেবকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম জাহাঙ্গীর আলম, আমার পিতার নাম আলী আকবর চেয়ারম্যান। আমি একজন মুক্তিযোদ্ধা। এই বাঁধটি বন্ধ করার পর এলাকার ভীষণ ক্ষতি হয়েছিল, এমনকি ছোটো ছেলেপেলে মারা গেলে তাদেরকে কবর দাফন করা যেত না। ঘরের ভিতর এই গ্যারেজের ভিতর কবর দেওয়া হয়েছে, এরকম রেকর্ড এখানে আছে। এবং কিছু কিছু লোক এই বাঁধ ভাঙার জন্য এলাকাবাসীকে নিয়ে যৌথ উদ্যোগে। আমরা জানতে চাচ্ছি আপনার থেকে, এই যে বাঁধটা খুলে দেওয়ার পরে কীরকম আপনারা সুফল পাচ্ছেন বলে মনে করছেন, কিন্তু জলবদ্ধতা থেকে আপনারা রেহাই পাচ্ছেন কিনা? এই বাঁধটা খুলে দেওয়ার পর গতকাল বাঁধটা খুলে দেওয়া হয়েছে। মাননীয় মেয়র সাহেব এখানে এসেছিল, হাজি ইকবালও এসেছিল, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই এসেছিল। বাঁধটা খুলে দেওয়ার পরও পানি, যে সমস্ত পানি কোমর পর্যন্ত এই আগ্রাবাদ এলাকায় ছিল, হালিশহর এলাকায় ছিল, সমস্ত পানি রাতের মধ্যেই নামে গেছে। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতেছে এবং কলেজে যেতে পারতেছে, গাড়ি ঘোড়া চলতে পারতেছে, সবাই খুশি, সবাই আনন্দ। এবং রাত্রে মসজিদে আল্লাহর কাছে আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য, মেয়রের জন্য ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, আসলে যারা ভুক্তভোগী রয়েছেন, যারা গতকাল কিন্তু খুব একটা সমস্যায় ছিল বা পানির জলাবদ্ধতার কারণে দুর্ভোগে ছিল, তাদের সাথে কিন্তু তারা বলছিলেন আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে উদ্যোগটা নিয়েছে কিন্তু এই ড্যামটা ভেঙে দেওয়ার জন্য, সেই সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু দর্শক, আগ্রাবাদের মহেশখাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বুরাজয়। চলে যাচ্ছে পরের সংবাদে। মেরামতের কয়েক মাসের মধ্যেই যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে যশোর খুলনা মহাসড়ক। 7.25 কোটি টাকা ব্যয়ে 11 মাস আগে 6 কিলোমিটার রাস্তা মেরামত করা হয়, কিন্তু কাজ শেষের কিছুদিনের মধ্যে 1 কিলোমিটার সড়কে খানাখন্দের সৃষ্টি হয়। এই সড়কে দুর্ঘটনায় এরই মধ্যে একজন মারা গেছে, আহত হয়েছে অনেকে। যশোর প্রতিনিধি রিপন হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোর খুলনা রোডের বকচর র্যাব কার্যালয়ের সামনে থেকে মুরলি মোড়ের আগ পর্যন্ত 1 কিলোমিটার রাস্তায় অনেক গর্ত তৈরি হয়েছে। এখানে বিটুমিনের ওপর ইট ফেলে গর্ত ভরাট করে রাস্তা চলাচলের উপযোগী রাখার চেষ্টা করা হয়েছে। রাস্তার খানাখন্দে গাড়ি আটকে যাওয়ায় বাড়ছে যানজট। এই রোডে চলতে গেলে খুব কষ্ট, ওই মাথার থেকে করে ওই পর্যন্ত যেতে গেলে জানটা বেড়ে যায়, অনেক কিছু গাড়ি উল্টে পড়ে যায়, অনেক ট্রাক জাম বেঁধে যায়। এই রোডটা পুরো জাম বেঁধে থাকে, এই রোডটা যতই কাজ করে ঠিক আছে। রাস্তায় একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মর্মান্তিক দুর্ঘটনায় দুর্ভোগে লোকে ঘুরছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় রাস্তা মেরামতের কয়েক মাসের মধ্যেই খানাখন্দের সৃষ্টি হয়, বাড়ে দুর্ঘটনা। 6 মাস হলো আমাদের এই রাস্তা ঠিক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত 1 মাসের ভিতরে এই রাস্তার অবস্থা খুবই শোচনীয়। লোড গাড়ি নিয়ে চলাচলের, সাধারণ মানুষের যাতায়াতের খুবই সমস্যা। এই কোন সময় গাড়ি সাইড দেওয়া যায় না, একটা গাড়ি পাল্টি খেয়ে যায়, কোনো সময় এই যে কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মোটরসাইকেল একেবারে মাথার পাতে চলে গেছে। বারবার রাস্তা নষ্ট হওয়ার কারণ গবেষণা করা হচ্ছে বলে জানান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী।
আমরা আবার নতুনভাবে ঈদের পূর্বেই মেরামতের কাজ সম্পন্ন করব এবং আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য সড়ক ভবনকেও চিঠি লিখে দিয়েছি যে কী কারণে সমস্যা হচ্ছে সেই সমস্যা নিরূপণ করে আমরা স্থায়ী সমাধানের চেষ্টা করব। বছর জুড়ে সড়কগুলোতে চলে খানাখন্দ গর্ত ভরাটের কাজ। মহাসড়কের ভোগান্তি লাঘবের নামে সড়ক ও জনপথের এমন জোড়াতালি থেকে নিস্তার চায় ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আমরা স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে যানজটের কারণে যানবাহনগুলো চলছে ধীর গতিতে। হাইওয়ে পুলিশ জানায় 4 লেনের উন্নীতকরণের কাজ আর বৃষ্টির পানি জমে থাকার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়া, চালকদের ওভারটেকিং প্রবণতা এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কিম 2016 উদযাপন ও বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের মসজিদ রোডের কারি হোটেলে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ মইনুল ইসলাম। একই সময় শহরের পাইকপাড়ার সিলভার ফর্ক রেস্টুরেন্টে বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কিম 2016 উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বসুন্ধরা পেপার মিলসের ম্যানেজার রাজু আহমেদ। এ সময় বসুন্ধরা টিস্যুর সাফল্য উদযাপন অনুষ্ঠানে 22 জনকে পুরস্কার করা হয়। ইফতার অনুষ্ঠানে জেলার 2 শতাধিক রিটেইলার অংশ নেন। নিউজ 24 দেশ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে 142, এখনো নিখোঁজ অনেকে। দুর্গত মানুষকে পুনর্বাসনে আশ্বাস সরকারের, ত্রাণ বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা, জানালেন ত্রাণমন্ত্রী। সম্ভাবনা সত্ত্বেও গতি নেই খুলনায় বেসরকারি বিনিয়োগে, পরিকল্পিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এখন এ পর্যন্ত। এরপর দেখবেন নিউজ 24 বিজনেস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।